আরতি করে নর হরি করে নর হরি চামর ব্যঞ্জন করে হরি আরতি করে নর হরি চামর ব্যঞ্জন করে হরি আজ আরো করে রে নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে সোদপুরের পানিহাটি ঘাটে। আমি এখন শিয়ালদা সাউথ স্টেশন থেকে নর্থে গিয়ে সেখান থেকে মেন লাইনে যাওয়ার যে কোনো গাড়ি ধরে সোদপুর স্টেশনে নামবো। সেখান থেকে গঙ্গা যাওয়ার অটো ধরে প্রথমেই যাব রাঘব ভবনে। সেখানে কি আছে না আছে সমস্ত কিছু বিস্তারিত বলবো গিয়ে পৌঁছে। আপনারা দেখতে থাকুন। এখানে প্ল্যাটফর্ম সংস্কারের কাজ চলছে 12 বগি ট্রেন ঢোকানোর জন্য। খুব শিগগিরই কাজ শেষ হয়ে যাবে, যাত্রীদের অনেক সুবিধা হয়ে যাবে। যাই হোক, হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই সোদপুর পানিহাটি অত্যন্ত একটা প্রিয় এবং ধর্মীয় তীর্থক্ষেত্র, যেখানে স্বয়ং মহাপ্রভু শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এবং তার পার্শ্বদগণদের নিয়ে অনেক লীলা করেছেন। এবং সেখানে পৌঁছে আমি আমার সমস্ত ভ্রমণ অভিজ্ঞতা, মানে কী লীলা করেছেন, দণ্ড মহোৎসবটা কী, কবে হয় এই উৎসব, কারা কারা এসেছিলেন এখানে এই উৎসবে, আপনি বা আপনারা কিভাবে যাবেন, সমস্ত কিছু পূর্ণ বিবরণ দিতে থাকব। ভিডিওটা পুরো দেখবেন, তাহলে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে গুরুজনদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। বিশেষ করে যারা বেশি চলাফেরা করতে পারেন না, বাইরে বেরোতে পারেন না, তারা যদি এই ভিডিওটা দেখে একটু আনন্দ পায়, তাহলে ওটাই হবে আমার ভিডিও বানানোর সার্থকতা। আর ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাকটা দেবেন। আর যারা চ্যানেলের নতুন সদস্য, প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিয়ে, তাতে সুবিধা কী হবে, পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে আসবে। তবে চলুন, আবার দেখা হবে রাঘব ভবনে গিয়ে। চলে এলাম আমরা রাঘব ভবন। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এই রাঘব ভবন হচ্ছে রাঘব পণ্ডিতের বাসভবন, যা মহাপ্রভুর একনিষ্ঠ শিষ্য এবং পার্শ্বদ ছিলেন। মহাপ্রভু এখানে দুবার এসেছিলেন। একবার পুরী থেকে এই সন্ন্যাস গ্রহণের পর তিনি যখন পুরীকে যাত্রা করেন 1515 সালে কার্তিক মাসের কৃষ্ণ একাদশী তিথিতে। আর একবার এসেছিলেন পুরী থেকে গৌড়রাজ্য হয়ে যখন বৃন্দাবনে গেছিলেন ফাল্গুন মাসের কৃষ্ণ একাদশী তিথিতে। এই দুবার তিনি এখানে এসেছিলেন এবং এখানে কয়েক রাত্রি ছিলেন। আর 1516 সালে নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন এখানে নাম প্রচারের উদ্দেশ্যে, এবং রাঘব পণ্ডিতের বাড়িতে, মানে এই ভবনেই তিনি 3 মাস ছিলেন। পণ্ডিতের বোন দয়ামন্তীর হাতে বানানো প্রভুর প্রিয় খাবার আচার, আমসত্ত্ব, তারপরে চিড়ের মোয়া, লাড্ডু ইত্যাদি নিয়ে রাঘব পণ্ডিত রথযাত্রা পুরীতে যেতেন প্রভুকে নিবেদন করার জন্য। ইহা হচ্ছে রাঘবের ঝালি। এই যে প্রতি বছর এখনও এখান থেকে রাঘবের ঝালি পাঠানো হয় পুরীর রথযাত্রার উদ্দেশ্যে। আমি আছি এখন মাধবী কুঞ্জ। এই গাছটি মহাপ্রভু নিজের হাতে বসিয়েছিলেন, আজকে কত বড় হয়ে গেছে। এবং রাঘব পণ্ডিতের সমাধিস্থলও এইটা, ঠিক আছে। এই গাছটাকে ধরে নমস্কার করাতে যেন একটা অন্যরকম অনুভূতি, মনে হলো যেন মহাপ্রভুর স্পর্শ পেলাম। খুব দারুণ, মানে অভিজ্ঞতাটাই অন্যরকম হয়ে গেল। এই বড় নাট মন্দিরের গর্ভগৃহে রয়েছেন মদনমোহনজি, সুসজ্জিত রয়েছেন, এবং রয়েছেন
নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু ওইখানে নিত্য সেবা হয়। এখন ভোগ আরতি পর্ব চলছে। এরপরে এখান থেকে প্রসাদ বিতরণ হয়। আপনারা যখনই আসবেন এখান থেকে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন। প্রসাদ কুপন 70 টাকা করে। কিন্তু যেহেতু আগামীকাল দ্বন্দ্ব মহোৎসব আয়োজিত হবে এখানে, সেই জন্য তার প্রস্তুতি পর্ব চলছে বলে আজ এবং আগামীকাল দুদিন এখানে প্রসাদ বিতরণ হচ্ছে না। ঠিক আছে, আমি এই প্রসাদের জন্যই আমি আগে এখানে এসেছিলাম। অন্য কোনো জায়গায় গিয়ে দেখতে হবে। মহাপ্রভুর নিজের মুখের বাণী বলে গেছিলেন রাঘব পণ্ডিতকে, শচীমায়ের রন্ধনে, শ্রীবাস অঙ্গনে, নিত্যানন্দের নর্তনে এবং রাঘব ভবনে সর্বদাই তিনি বিরাজ করেন। আপনারা এলে ওনার স্পর্শ অনুভব করতে পারবেন। রাঘব ভবন থেকে বেরিয়ে কয়েক পা আসতেই চলে এলাম একেবারে গঙ্গার ধারে। এসেই প্রথমে দেখলাম জটিলেশ্বর মহাদেবের মন্দির রয়েছে। ঠিক আছে, একদম ঘাটের কাছেই সেই পানিহাটির পুরনো ঘাট, অপূর্ব দৃশ্য, গঙ্গার অপরূপ শোভা। গৌড়ের রাজা বলরাম সেনের আমল থেকেই পানিহাটির ইতিহাসের পাতায় রয়েছে। গঙ্গা নদীর তীরে প্রসিদ্ধ হাট বসত বলে তখনকার এই জায়গার নাম ছিল পণ্যহাটি। 508 বছর পূর্বে ঠিক এই জায়গাতেই, এই ঘাটে দিয়েই মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু, তারপরে রামকৃষ্ণ, বিবেকানন্দ, গান্ধীজি, রবীন্দ্রনাথ প্রভৃতি মনীষীদের পাদস্পর্শে আরও বিখ্যাত হয়ে উঠল এই পানিহাটি। এই ঘাট দিয়ে নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন। অক্ষয় বটগাছ প্রায় 800 বছর পুরনো। এখানে বসে নিত্যানন্দ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু পার্শ্বদগণদের নিয়ে কীর্তন করতেন। পানিহাটির এই মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভু ষড়ভুজে বিরাজ করছেন। তার প্রিয় ভক্ত সার্বভৌমের নিকট ইহা প্রকাশ করেছিলেন। ত্রেতা যুগের প্রভু রামচন্দ্রের প্রতীক, দাপরের শ্রীকৃষ্ণ আর কলির গৌরাঙ্গ মহাপ্রভু। এনার পাশেই রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখানে মহাপ্রভুর চরণচিহ্নও রয়েছে। সামনে যে বসে আছেন ইনি হলেন রাঘব পণ্ডিত। আপনারা এখন দেখছেন ওই বটগাছের নিচে বেদির উপরে দুই মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ, এবং নিচে রয়েছেন সার্বভৌম পণ্ডিত। আগামীকালের উৎসবের জন্য ফুল দিয়ে সব সাজানো হচ্ছে, প্রিপারেশান হচ্ছে। এইটা হলো মণিমাধব সেনের ঠাকুর বাড়ি। এই বাড়ির নাম শ্রী গৌরাঙ্গ ধাম। রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদেরকে নিয়ে এই মেলায় এলে এই সেন বাড়িতে রাত্রি যাপন করতেন। এই বাড়ির একদিকে লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ এবং গৌরনিতাই বিগ্রহ সেবিত হতো। রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে ওনার শিষ্য এসেছিলেন বিবেকানন্দ, গিরিশ ঘোষ, বলরাম বোস, স্বামী বিবেকানন্দ, তারপরে মহেন্দ্রনাথ গুপ্ত। এইরকম ভক্তদের নিয়ে তিনি বহুবার এখানে এসেছিলেন। এবং কথিত আছে শ্রী গুরু সঙ্গের প্রতিষ্ঠাতা স্বামী স্বরূপানন্দজি মহারাজ ও এখানে এসেছিলেন। এই হলো সেন বাড়ির গৌরনিতাই বিগ্রহ। সামনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছেন। অন্য আর একটা ঘরে রয়েছে স্বামী স্বরূপানন্দজি মহারাজ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব এবং রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। ঠিক পেছন দিকেই ফিরতেই প্রাঙ্গণের মধ্যে দেখুন কত ভক্ত সমাগম। মহাপ্রভু ভোগ আরতি হচ্ছে। আজকেই এত ভিড়, তো আগামীকালকে কী হবে? Oh
আরতি করে নর হরি মুখে বলে গৌর হরি গোরা রথের বদন ফেরি আরতি করে নর হরি আরতি করে নর আমার বাবা মহাপ্রভুর ভোগ আরতি দর্শন করুন এবং অন্যদেরও দর্শন করার সুযোগ করে দিন। আরতি করে নর হরি মুখে বলে গৌর হরি আরতি করে নর হরি মুখে বলে গৌর হরি ময়ূর পাখা করে করি আরতি করে নর হরি ময়ূর পাখা করে করি আরতি করে নর ভক্তবৃন্দের বদন ফেরি আরতি করে নর হরি ভক্তবৃন্দের বদন ফেরি আরতি করে নর হরি গজপতি তো নারণ আরতি কীর্তনের পর এবার প্রসাদ গ্রহণের পালা। দেখুন একসঙ্গে কত ভক্ত এখানে প্রসাদ পাচ্ছে। এর আগেও একটা ব্যাচ হয়ে গেছে, এর পরে আবার আরও কত লোক আছে প্রসাদ পাওয়ার জন্য বসে আছে, অপেক্ষা করছে। যাই হোক, মহাপ্রভুর ধ্বনি দিয়ে সবাই প্রসাদ গ্রহণ করতে শুরু করে দিল, আমিও শুরু করে দিলাম। খিচুড়িটা কি সুস্বাদু হয়েছে। খিচুড়ির সঙ্গে এলো পরমান্ন, কাশ্মীরি আলুর দম, তারপরে ছিল আমের চাটনি এবং সঙ্গে পায়েসও ছিল। খুব সুস্বাদু প্রসাদ গ্রহণ হলো। এরপর আবার প্রসাদ গ্রহণের পর আবার নিচে চলে এলাম। প্রসাদ পাওয়ার পর আমি আবার চলে এলাম সেই অক্ষয় বটতলার ওইখানে। ঠিক আছে, এখানে অনেক ভক্তরা বিশ্রাম করছে। সামনে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে বসে আছেন। সামনে ওনাদের স্নান যাত্রা অনুষ্ঠান হবে। সাজুগুজু করে এখন থেকেই প্রিপারেশন নিয়ে আছে। বন্ধুরা, ভিডিওটা দেখে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি তাহলে একটু খুশি হব। জয় জগন্নাথ। চারিদিকে ফুলের ডেকোরেশনের কাজ চলছে। কালকে এখানে প্রচুর ভিড় থাকবে। দাঁড়ানোর মতন জায়গা পাওয়া যাবে না। এই যে দেখুন চিত্রপটে রঘুনাথ গোস্বামী মহাপ্রভুদের কাছে ক্ষমা চাইছেন। চলুন জেনে নেওয়া যাক কি এই তত্ত্ব। নিত্যানন্দ মহাপ্রভুকে দূর থেকে দেখে ব্যস্ততার জন্য পাশ দিয়ে চলে যাচ্ছিলেন রঘুনাথ গোস্বামী। ওনার অন্যান্য পার্শ্বদরা দেখে প্রভুকে জানালেন। তারপর নিত্যানন্দ মহাপ্রভু তাকে ডেকে বললেন, চোরের মতো পালিয়ে গেলে হবে না, তোমার দণ্ড দিতে হবে। সমস্ত ভক্তদের দই চিড়ে দিয়ে সেবা করাতে হবে, এটাই তোমার দণ্ড। রঘুনাথ গোস্বামী খুব আনন্দের সাথে এই দণ্ড গ্রহণ করলেন এবং সবাইকে দই চিড়া দিয়ে সেবা করলেন। সেই থেকে আজও অবধি চলে আসছে দই চিড়ার মেলা বা দণ্ড মহোৎসব। দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা দই চিড়া ফল ফলাদি নিয়ে এসে এখানে প্রভুকে সেবা দিয়ে সবাইকে প্রসাদ পাওয়াতেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে এই উৎসব হয়। ক্যালেন্ডারে তার উল্লেখ আছে। এই বছর আগামীকাল মানে 20 জুন 2024 এই চিড়ের মেলা অনুষ্ঠান হবে। তারই প্রিপারেশন চলছে আজ এখন। রাস্তার ধারে বিক্রি হচ্ছে ঠাকুর ঘরে বিভিন্ন জিনিসপত্র, যেমন আসন কুশন, তারপরে মালা,
কণ্ঠি মালা, জপের মালা, বিভিন্ন রকম মালা রয়েছে বিক্রি হচ্ছে। অনেকে কিনছেও, যার যার প্রয়োজন। আপনারা আসলে যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, এখান থেকেই পেয়ে যাবেন। এটা হচ্ছে ইসকনের মন্দির। চলুন যাই ভিতরে, কি আছে দেখি। হরে কৃষ্ণ। মন্দিরের ভেতরেই নিজস্ব একটা স্টল রয়েছে, যেখানে পুজোর সামগ্রী জিনিস কেনা যায় এবং ডালা রয়েছে। এছাড়া বিভিন্ন রকম খাবার, গাছে গলার মালা, তুলসী কাঠের মালা ইত্যাদি রয়েছে। নাম সংকীর্তন চলছে, সকাল থেকেই চলছে এক নাগাড়ে। আপনারাও একটু শ্রবণ করুন এবং সঙ্গে পঞ্চতত্ত্ব দর্শন করুন। মন্দিরের দুই পাশেই রয়েছে দুটো ভোলে বাবা মূর্তি রয়েছে। তারকেশ্বরের ভোলেনাথ, উনিরাও এখানে নাম শ্রবণ করছেন। মন্দিরের ঠিক পেছনটাতেই রয়েছে একটা বাঁধানো বড় সুন্দর একটা ঘাট, যে ঘাটে কিছুক্ষণ দাঁড়ালে মনটা পুরো ভরে যাবে। ওই পাড়টা হচ্ছে কোন্নগর থেকে খেয়া পার হয়ে সঙ্গে এই পাড়ে তাড়াতাড়ি চলে আসা যেতে পারে। হাওড়া দিয়ে আসলে অনেকক্ষণ বেশি সময় লাগবে, কিন্তু এখান দিয়ে যারা হাওড়া বা হুগলি দিয়ে আসবেন, এইটা দিয়ে আসলে অনেক কম সময়ের মধ্যে আসতে পারবে। কোন্নগর স্টেশন থেকে হেঁটে 10 মিনিট বা অটোতে আসতে 5 মিনিট সময় লাগবে। এখান থেকে খেয়া পার হলেই সরাসরি একদম চলে আসতে পারবেন পানিহাটি। আর হাওড়া দিয়ে আসলে অনেক বেশি সময় লেগে যাবে।
সিনারিটা কি সুন্দর লাগছে, দুই পার থেকে দুটো লঞ্চ দুই দিকে আসছে, পানিহাটির সঙ্গে কোন্নগরের যোগাযোগ। এই মন্দিরের মধ্যে রয়েছে শ্রীল প্রভুপাদ সিংহাসনে বসে আছেন, এছাড়া রাধাকৃষ্ণ গৌরনিতাই রয়েছেন ভেতরে। পঞ্চতত্ত্বের একটা মন্দির আছে, তার দুদিকে দুটো শিব মন্দির রয়েছে। আচ্ছা, এখানে সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, কুপন মূল্য 70 টাকা। ঠিক আছে, প্রসাদ কুপন সংগ্রহের টাইম সকাল 8টা থেকে 11টার মধ্যে। যারা ধরুন অনেক দূর থেকে আসবেন, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, এই ফোন করে বুক করে রাখবেন, এসে তারপরে কেটে নিতে পারবেন যদি আসতে দেরি হয়ে যায়। বা যারা গ্রুপে আসবেন তারাও একটু ফোন করে একটু আগে থেকে বলে রাখলে সেটা সবথেকে ভালো হয়। ইসকনের এই পাশ দিয়ে রাস্তাটা দিয়ে গেলে কালীবাড়ি, সাই বাবার মন্দির, ভোলে বাবার মন্দির, অনুকূল ঠাকুরের আশ্রম, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িও যাওয়া যেতে পারে। আপনারা যখন আসবেন সেখানে ঘুরে যেতে পারবেন। আমি আবার অটো স্ট্যান্ডে ফিরে এলাম, বাড়ি যাওয়ার পালা। সামনে দেখুন কত পুলিশ চলে এসেছে ক্যাম্পে। কালকে প্রিপারেশান, ভক্তদের কন্ট্রোল করবার জন্য এত ভিড় হবে ভাবাই যাচ্ছে না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত রইল। কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঠিক আছে, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আচ্ছা, রাখছি, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ না আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন।